সরকারের একটা ধন্যবাদ দিতে চাই এই কাজটার জন্য। ডক্টর ইউনূস স্যার যেভাবে ওদের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওই একই কাজ করছে, হ্যারম দেখায় দিছে। তিনি হচ্ছেন আজিজ আহমেদ। এই আজিজকে সম্প্রতি বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করেছে যশোর এবং চট্টগ্রাম পুলিশ যৌথভাবে। পালিয়ে যাচ্ছিল। এইভাবে ধরা খাবেন এটা মনে হয় তিনি কখনো স্বপ্নেও কল্পনা করেন নাই। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো একটি কাজ করেছেন, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। এটা খুব ভালো একটা উদ্যোগ, চমৎকার একটি কাজ। 5ই আগস্ট 2024 যদি বাংলাদেশে না হতো তাহলে আজ 2 বছরের ভিতরে বাংলাদেশের 2টা বিভাগ ভারত দখল করে নিতেন, একটা রংপুর বিভাগ আর একটা চট্টগ্রাম বিভাগ। কিভাবে নিতেন? সাবেক সেনাপ্রধান, সাবেক বিডিআর প্রধান, বিজিবি প্রধান জেনারেল আজিজ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ করে তাকে কেন গ্রেপ্তার করা হলো? প্রিয় দর্শক, অনেক জল ঘোলা করার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিএনপি সরকার। বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই নাকি বিএনপি সরকারের ফাইনাল ডিসিশন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখে নিয়েছেন। তো দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা দেশ ও দেশের বাহিরে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন গরম গরম নিউজ সবার আগে পেতে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিষ্ঠার ইতিহাসে এটি প্রথম ঘটনা যেখানে দেশের কোনো সাবেক প্রধানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে সরাসরি ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জানানো হয়েছে। যার দিকে এই আইনি তীর নিক্ষেপ করা হয়েছে তিনি আর কেউ নন, সাবেক বিতর্কিত প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 2013 সালের 5 মে রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি আজও দেশবাসীর মনে দাউ দাউ করে জ্বলছে। ঢাকার মতিঝিলের ঐতিহ্যবাহী শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ব্যানারে সমবেত হওয়া লাখ লাখ আলেম ওলামা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের উপর চালানো হয়েছিল শতাব্দীর অন্যতম নির্দয় ও রক্তক্ষয়ী সামরিক পুলিশি অভিযান। একই ঘটনার ধারাবাহিকতায় পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও চলে নির্বিচারে গুলিবর্ষণ। দীর্ঘ 1 দশক ধরে চাপা পড়ে থাকা সেই রক্তঝরা ঘটনার বিচারিক তদন্ত আজ অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সদর দপ্তরের আইজিপি এবং বাংলাদেশ পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্টার ব্যুরো তথা এনসিবির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজি বরাবর একটি সুনির্দিষ্ট আইনি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির মূল বক্তব্য একটাই, ইন্টারপোলের প্রাসঙ্গিক বিধিমালা অনুসরণ করে অবিলম্বে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নামে বিশ্বব্যাপী রেড নোটিশ জারি করতে হবে। চিফ প্রসিকিউটরের ভাষ্যমতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোপনীয় তথ্য অনুযায়ী জেনারেল আজিজ আহমেদ ইতিমধ্যে দেশ ছেড়ে মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো আন্তর্জাতিক ভূখণ্ডে গা ঢাকা দিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিমের স্পষ্ট বার্তা, হত্যাকাণ্ড ঘটিয়ে কিংবা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে পৃথিবীর কোনো কোণাতেই আর নিরাপদ থাকা যাবে না। ইন্টারপোলের আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে এই পলাতক আসামিকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কিন্তু প্রশ্ন উঠছে, কে এই জেনারেল আজিজ আহমেদ? কিভাবে তিনি একজন সামরিক অধিনায়ক থেকে রূপ নিলেন স্বৈরাচারের অন্যতম মূল খুঁটি হিসেবে? কিভাবে তার হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল অপরাধী পরিবারকে সুরক্ষা দেওয়ার এক অভূতপূর্ব সাম্রাজ্য? আর কেনই বা মার্কিন সরকার থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সবাই আজ তার বিরুদ্ধে একজন? আসুন ইতিহাসের পর্দা সরিয়ে উন্মোচিত করি শাপলা চত্বরের সেই কালো রাত, জেনারেল আজিজের পরিবার ভিত্তিক দুর্নীতির মহারাজ্য, জালিয়াতির দলিল এবং আন্তর্জাতিক রেড নোটিশের জটিল আইনি সমীকরণ। ঘটনাক্রমটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2013 সালের 5 মের সেই অভিশপ্ত রাতে। ইসলামিক ভাবাবেগ এবং তৎকালীন সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে দেশের দূর দূরান্ত থেকে লাখ লাখ আলেম ওলামা, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ তৌহিদি জনতা পদযাত্রা করে জমায়েত হয়েছিলেন মতিঝিলের শাপলা চত্বরে। দিনের আলো গড়িয়ে যখন রাত নামলো তখন হঠাৎ করেই তার পাশ ঘিরে ফেলা হলো। অভিযোগ রয়েছে, তৎকালীন বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্বে থাকা মেজর জেনারেল আজিজ আহমেদ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ন্ত্রণে শুরু হয় এক বর্বর যৌথ অভিযান, অপারেশন ফ্ল্যাশ আউট। অন্ধকারে নেমে আসার পর মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, হেভি মারণাস্ত্রের গর্জন এবং হাজার হাজার মানুষের আর্তচিৎকারে থমকে গিয়েছিল পুরো ঢাকা শহর। অসহায় মানুষের উপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর নজিরবিহীন অভিযোগ ওঠে সেই রাতে। রাস্তায়, ড্রেনে এবং গলির মুখে আলেম ওলামাদের তাজা রক্তে ভেসে গিয়েছিল মতিঝিল এলাকা। পরদিন অর্থাৎ 6 মে একই ধরনের নির্দয় গুলিবর্ষণের পুনরাবৃত্তি ঘটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মহাসড়কে।
সেখানেও বেশ কয়েকজন নিরীহ মানুষকে হত্যা করা হয়। দীর্ঘদিন এই ভয়াবহ সত্যকে রাষ্ট্রীয় ক্ষমতার শক্তিতে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, কিন্তু ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের পর সত্য আর আটকে থাকেনি। গত 27শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জের হত্যাযজ্ঞের মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে আমলে নেয়। এই মামলার 1 নম্বর আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তার সহযোগী হিসেবে অভিযুক্ত 41 জন আসামির মধ্যে যেসব শীর্ষ ব্যক্তিত্বের নাম এসেছে তারা হলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। ট্রাইব্যুনাল ইতিমধ্যে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং অন্য মামলায় ইতিমধ্যেই গ্রেফতার থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। এই সুবিশাল মামলার প্রথম আন্তর্জাতিক ধাক্কাটি গিয়ে পড়ল বিদেশে পলাতক আজিজ আহমেদের উপর। জেনারেল আজিজ আহমেদ কেবল শাপলা চত্বরের অপরাধের সাথেই যুক্ত নন, তার সেনাপ্রধান থাকাকালীন সময়টা ছিল বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। 2021 সালের ফেব্রুয়ারি মাস আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ইনভেস্টিগেশন ইউনিট প্রকাশ করে একটি বোমা ফাটানো আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিবেদন, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেই প্রতিবেদনে বিশ্ববাসীর সামনে নগ্নভাবে ফুটে ওঠে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ পদে থাকা একজন সেনাপ্রধান তার অপরাধী ভাইদের আন্তর্জাতিক নেটওয়ার্ক পরিচালনা করতে নিজের পদ ও পদবীকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। প্রতিবেদনটিতে জেনারেল আজিজ আহমেদের ভাইদের অপরাধমূলক কর্মকাণ্ডের এক চাঞ্চল্যকর চিত্র তুলে ধরা হয়। জেনারেল আজিজের 2 ভাই হারিস আহমেদ এবং তোফাইল আহমেদ ওরফে জোসেফ বাংলাদেশে হত্যা ও বিভিন্ন অপরাধের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতার ভয় দেখিয়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় তাদের সাজা মৌকুফ কিংবা গোপনে দেশত্যাগের সুযোগ করে দেওয়া হয়। সাথে আইনি জটিলতা থেকে বাঁচতে জেনারেল আজিজের সরাসরি সহযোগিতায় তার ভাই হারিস আহমেদ নাম পরিবর্তন করে বনে যান হাসান। একইভাবে অন্য ভাইদেরও ভুয়া আইডি এবং জাল নথিপত্র ব্যবহার করে পাসপোর্টের ব্যবস্থা করে দেওয়া হয়, যা দিয়ে তারা আন্তর্জাতিক পর্যায়ে অবাধে চলাচল করতেন। আন্তর্জাতিক ক্ষেত্রে জেনারেল আজিজের দুর্নীতির চূড়ান্ত পরিণতি ঘটে মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের নিকটতম সদস্যদের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রে আজিজ আহমেদ ও তার পরিবারের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং তাদের যে কোনো মার্কিন ব্যাংক ও আর্থিক নেটওয়ার্ক ব্যবহারে লাল বাতি চালিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক অঙ্গনে এটি ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের মেয়াদের সবচেয়ে বড় কূটনৈতিক চড়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, দুদকের মামলা আর ভাইদের জালিয়াতি, এসবের চেয়েও শতগুণ বড় বিচারিক আতঙ্ক হয়ে এখন আজিজ আহমেদের সামনে দাঁড়িয়েছে শাপলা চত্বরের মানবতা বিরোধী অপরাধের মামলা। ক্ষমতার দাপট, সামরিক পোশাক আর রাজনৈতিক তোষামত দিয়ে তৈরি করা জেনারেল আজিজ আহমেদের সেই কাচের প্রাসাদ আজ পুরোপুরি চুরমার। একদিকে দুর্নীতির পর্বতসম বোঝা, অন্যদিকে শাপলা চত্বরের শত শত নিষ্পাপ মানুষের রক্তের দাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ঐতিহাসিক রেড নোটিশের আবেদন প্রমাণ করছে পাপের ঘরা পূর্ণ হলে পলায়নের পথও রুদ্ধ হয়ে যায়। ইন্টারপোলের আন্তর্জাতিক হুকুমদামে শেষ পর্যন্ত কি কাঠগড়ায় এসে দাঁড়াতে হবে জেনারেল আজিজকে? শাপলা চত্বরের শহীদদের পরিবার কি তবে দীর্ঘ 1 দশক পর পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত ন্যায় বিচার, নাকি এই রেড নোটিশ কেবলই কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে? আপনাদের সাথে কয়েকটা খুচরা আলাপ করব, যে বিষয়গুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত হাইপ তুলেছে এবং হাস্যরসের সৃষ্টি করেছে। প্রথমে আমরা শুরু করব নাহারিন ইসলাম খান। কিছুদিন আগে তিনি বক্তব্য দিয়েছিলেন কেন মোরগ পোলাও কেন বলা হয়, অথচ ওই পোলাওটা কিন্তু মুরগি দিয়ে রান্না করা হচ্ছে, এটা জেন্ডার ডিসক্রিমিনেশন। এরপরে তিনি আবার আরেকটি বিস্ফোরক মন্তব্য করলেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি মা বোন বলেন, এই মা বোন শব্দটা ওনার সহ্য হয় না। অবশ্য মারদিয়া মমতাজ এটার খুব চমৎকার একটি জবাব দিয়েছিলেন যে উনি যদি মানুষের মা বোন হতে না চান তাহলে কি উনি সবার বউ হতে চান? এরপরে ঠিক একই ধরনের বক্তব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিয়ে বসলেন। তিনিও বললেন যে মা বোনদের রান্না করার কাজে অনেক কষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি একটা বক্তব্য দিলেন। এখন একজন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলো যে দুজনই তো বলেছে মা বোন, তাহলে এটা কিভাবে দেখছেন? আপনি জামাত আমিরের সমালোচনা করলেন, তার মা বোন শব্দ এটা আপনার খুব বিরক্তি লাগে, আপনার কান ঝালাপালা হয়ে যায়, প্রধানমন্ত্রী তো এটা বললেন। তখন তিনি বললেন যে না, প্রধানমন্ত্রী তিনি এটা বলেছেন, এটা আমার কাছে মনে হয় তিনি অত্যন্ত নারী বান্ধব একজন প্রধানমন্ত্রী বলেই তিনি এটি বলেছেন। চরিত্র কাকে বলে দেখেন, মুহূর্তের ভিতরে একই জিনিস একই কথা, একজনেরটা তার সহ্য হয় না, আরেকজনেরটা তিনি গোগ্রাসে গেলেন। এটা হচ্ছে চরিত্র। শুধু এখানেই তিনি থেমে থাকেন নাই, আরো এক ধাপ এগিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নারীদের জন্য পৃথক বাসের ব্যবস্থা করলেন। কেমন বাস, ওই বাসটার আগে একটু আপনারা চেহারা দেখেন এবং সেই বাসের যে বৈশিষ্ট্য ওইগুলো একটু দেখেন, দেখার পরে আপনারা বুঝবেন যে কেন তার এরকম জ্বলেছে আর তিনি কি বলেছেন। দেখুন আগে। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত কবি সুফিয়া কামাল হল থেকে মতি হল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত বাস আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। এই বাসটি আমাদেরকে স্পন্সর করছে আকিজ গ্রুপ। এই বাসটাকে আমরা চেষ্টা করেছি একটা ইকোসিস্টেম বাস হিসেবে ডেভেলপ করার জন্য। এখানে শিক্ষার্থীরা যেন তাদের সুপেয় পানি পান করতে পারে, তাদের জন্য এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে এই বাসের প্রত্যেকটা পয়েন্টে শিক্ষার্থীরা যখন বসবে তারা তাদের ডিভাইসকে চার্জ দিতে পারবে। তাদের ডিভাইস চার্জ দেওয়ার জন্য এখানে চার্জিং পয়েন্ট রাখা হয়েছে প্রত্যেকটা সিটে, এবং এটা হচ্ছে একটা গ্রিন ইনিশিয়েটিভ। এখানে যে ইলেকট্রিসিটি আসবে, উপরে সোলার আছে, সোলারের মাধ্যমে আমরা এখানে ইলেকট্রিসিটি কানেক্ট করেছি এবং স্টুডেন্টরা মোবাইল চার্জ দিতে পারবে। এর বাইরে এখানে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এড বক্স রাখা হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা হলে এখানে ফায়ারের ইনস্ট্রুমেন্টও আছে। তাদের এই ধরনের কোনো অর্জন নাই, না থাকার কারণে
ডাকসুতে ছাত্র শিবির এরকম একটা কাজ মেয়েদের জন্য করে ফেললো, এত ভালো একটা কাজ, ওদের তো সুনাম হয়ে গেল। মেয়েরা তো ডাকসুকে একেবারে খুব আপন করে নিল। এতে তো তারা যে ব্যবসা করে, নারীবাজি, যে ধান্দাবাজির ব্যবসা, এই ব্যবসা তো চরমভাবে মার খেয়ে গেল। তাহলে কি হলো? কথা তো বলতেই হবে। তিনি বোমা ফাটালেন এই বলে যে নারীদের জন্য আলাদা বাসের কেন ব্যবস্থা করতে হবে? নারীরা কি পুরুষদের সাথে চলতে পারে না? একই বাসে কি যেতে পারে না? তারে আমি প্রশ্ন করতাম যে তাহলে নারীদের জন্য আলাদা ক্রিকেট দল কেন দরকার? নারী আর পুরুষ কি মিলে একটা দল হতে পারে না? আবার নারী পুরুষ মিলে একটা ফুটবল টিম হবে, কেন নারীদের জন্য আলাদা ফুটবল টিম আর পুরুষের জন্য আলাদা টিম? এটা তো হতে পারে না। তো এ ব্যাপারে আপনার মতামত কি? উনি কি জবাব দেন সেটা আমরা শুনতে পারতাম, কিন্তু দেখা হয় নাই, যেহেতু এই জন্য ওই প্রশ্ন আর করতে পারি নাই। তো তাহলে বাসের জন্য শিবির দিয়েছে, এই জন্য শিবিরের বাসের জন্য তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা, এরপরে তার মুখে চুনকালি পড়তে আর বেশি সময় লাগে নাই, তিনি তার মুখটা বন্ধ হয়ে গেছে, তিনি এইভাবে ধরা খাবেন এটা মনে হয় তিনি কখনো স্বপ্নেও কল্পনা করেন নাই। অবশ্য এই সমস্ত মানুষের আবার লজ্জা শরম একটু কম, লজ্জা শরম কম থাকলে যেটা হয় এটা হচ্ছে কথাটা মুহূর্তের ভিতরেই ঘুরায় ফেলেন। এবং আপনি দেখেন যে একজন মানুষ একই কথা দুইজনের মুখ দিয়ে যখন বের হয়েছে, তিনি একজনেরটা নিচ্ছেন আরেকজনেরটা নিচ্ছেন না, তাহলে এই যে প্রকাশ্যে চগল করি এই জাতীয় মানুষদের তো আসলে আপনি কি দিয়ে তাদেরকে আটকাবেন? কি কথা বলবেন? ও তো মান ইজ্জতের তো ভয় করবে না, মুহূর্তের ভিতরে এসে বলবে হ্যাঁ আমি ওটা গ্রহণ করলাম না, এটা করেছি, তাই কি? আপনি কি বলবেন তখন? তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঢাকাতে খুব ভালো একটি কাজ করেছেন, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি নারীদের জন্য পৃথক বাসের ব্যবস্থা করেছেন, কারণ আমরা জানি যে ঢাকা শহরে যে গণপরিবহনগুলো আছে, এই গণপরিবহনগুলোতে আমাদের মা বোনরা যখন, আবার নারিন খান শুনলে পরে আমার আবার বিপদ, মা বোন বলে ফেললাম, যাই হোক, তো তারা যখন উঠতে যায় তখন আমরা দেখেছি আসলে তাদের একটু বিড়ম্বনার শিকার হতে হয়। গণপরিবহনে তো সিট থাকে না, তাহলে একজন নারী যখন আমার পাশে দাঁড়িয়ে থাকে তখন আসলে এটা মায়ের সন্তান হিসেবে, বোনের ভাই হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক মনে হয়। অনেকেই, অনেক ভদ্র মায়ের সন্তানেরা আছে, তারা এই দৃশ্য দেখার সাথে সাথে উঠে গিয়ে সিটটা ছেড়ে দেয় যে আপা বসেন বা খালাম্মা আপনি বসেন। এই কাজগুলো বাংলাদেশের ছেলেরা অহরহ করে থাকে। তো এইটার নিরসন কল্পে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি উদ্যোগ নিয়েছেন, একটা পিঙ্ক কালারের বাস ঢাকার শহরে, বিআরটিসির আর কি, এর চালকও নারী, এর কন্ট্রাক্টর সেও নারী, সুপারভাইজার সব নারী। এটা খুব ভালো একটা উদ্যোগ, চমৎকার একটি কাজ। এখন শিবিরের ওইটার ব্যাপারে, বাসের ব্যাপারে নারিন ইসলাম খান তিনি তো এই মন্তব্য করলেন, হ্যাঁ কেন নারীদেরকে এইভাবে লিঙ্গ বৈষম্য করা হচ্ছে, তাদের জন্য আলাদা বাস কেন দিতে হবে? এখন এই ঢাকার শহরে নারীদের জন্য পৃথক বাসের ব্যাপারে তার ওই জাতীয় মন্তব্য, ওই যে এই ধরনের একটা মন্তব্য হয়তো আজকালের ভিতরেই আসবে, কারণ তাকে নিয়ে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে এত বেশি ট্রল হয়েছে, তিনি হয়তো চুপ থাকবেন না। কাজী জেসিন তাকে এই জবাব দেওয়ার জন্য 2-1 দিনের ভিতরেই ডেকে আনবে। কাজী জেসিনও আবার, কাজী জেসিন বিটিভির মহাপরিচালক হয়েছে, এমনি এমনি হয় নাই। সেও ছাত্র শিবির, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য আলাদা জোন, তাদের খাবারের জন্য আলাদা একটা কর্নার করা হয়েছে, এআই দিয়ে তিনি একটা ছবি তৈরি করেছেন। এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি, এই ছবিটা, এই ছবি তৈরি করে তিনি প্রশ্ন করেছেন যে তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসও আলাদা আলাদা হবে? নারীদের জন্য কি ক্লাসের এরকম পর্দা টানাই হবে? এই ধরনের মন্তব্য তিনি করেছেন। আর এই নারীদের জন্য যখন পৃথক বাস সার্ভিস চালু হয়েছে, ওইটাকে আবার তিনি কিছু লেখেন নাই, কারণ তার আবার ওইটা মনে আছে যে সে কি বলেছিল ওখানে, এর আবার কিছুটা লজ্জা শরম আছে। তো ওইটাকে তিনি জাস্ট কিছু না লিখে এই ছবিটা পোস্ট করেছেন, আর ক্যাপশনে জাস্ট দুটো ওই লাভ রিয়াক্ট যেটা, ওইটার চিহ্ন দিয়ে ব্যাস পোস্ট দিয়ে দিয়েছেন। তার মানে কি শুভকামনা জানালেন। তো এই কাজগুলোর কারণেই তো দেখেন, একই কাজ যেটা অন্যরা করলে তিনি সমালোচনায় ফেটে পড়ছেন, আর তার নিজের দল যখন করছে তখন ওইটাকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। তো বিটিভির মহাপরিচালক তার এমনি এমনি হয় না রে ভাই। এরা আসলে মূলত নারীবাদ টারিবাদ এসব কিচ্ছু না, মূলত জামাত ইসলামকে বা তার বিরোধী মতকে দমন করার জন্য, তাদেরকে ঘায়েল করার জন্য এই নারীবাদ এটা একটা অস্ত্র। যেমন মুক্তিযুদ্ধের চেতনা একটা অস্ত্র, ঠিক নারীবাদও এরকম একটা অস্ত্র। ইসলামী দলগুলোর যেমন আকিদা এটা একটা অস্ত্র। এই প্রত্যেকেই তাদের নিজস্ব এক একজনের এক একটা অস্ত্র আছে, এই অস্ত্রগুলো নিয়ে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে জামাতের বিরুদ্ধে। জামাতের হয়েছে এখানে যত জ্বালা, একা একা হয়ে গেছে। এরপরে তো দায় চাপিয়ে দেবার সংস্কৃতি আমাদের দেশে আছেই, মনে পড়ে আপনাদের দায় চাপিয়ে দেওয়া, এরকম আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই চাঁপাইনবাবগঞ্জে একজন মহিলা ফ্যামিলি কার্ড বিক্রি করতে গিয়ে টাকা নিচ্ছে, ফ্যামিলি কার্ড দিয়ে 3000 করে টাকা নিচ্ছে। এবার তাকে গিয়ে ধরেছে যে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে টাকা নিচ্ছেন কেন? সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছে, তো আপনি কি করেন? বলছে আমি বিএনপি করি। বিএনপি করেন? খবরদার আপনি কথা বলবেন না, আপনি বলবেন যে আপনি জামাতের রকম, আপনি এটা বলতে হবে। না আমি তো জামাত করি না, আমি ওটা বলবো কেন, আমি বিএনপি করি। না না না, আপনাকে কথা বলতেই হবে, আপনি জামাতের রকম, এটা আপনি বলবেন, এটা বলবেন, এটা বলবেন। এর ভিতরে যে বেরসিক কেউ একজন হয়তো ভিডিও করতেছিল, এই ভিডিওতে এটা ধরা পড়ে গেছে। একটু শোনাই, আসেন একটু শোনেন। 11,000 টাকা লিয়েছেন কার্ড দিবে। আপনি কি কি কোন নেত্রী পদে আছেন? না আপনি মেম্বার চেয়ারম্যান, না আপনি কি জামাত কোন বিএনপি করেন? আমি বিএনপি লোক কিন্তু টাকা উঠায় না। তুমি বলো যে আমি জামাতের টাকা উঠাতেছি, না আমি জামাতের টাকা উঠাই নাই। না এটা বলতে হবে, এটা বলতে হবে যে আমি জামাতের আমি রুকন, তোমাকে এটা বলতে হবে, তারপর আমি ব্যবস্থা করতে হবে। বিএনপি করে এটা কি প্রথম না? এটা কিন্তু প্রথম না, এর আগেও এ ধরনের ঘটনা আছে। কিভাবে? ওই যে আপনাদের মনে আছে নিশ্চয়, 5 আগস্টের পর যখন ছাত্র শিবির এবং ছাত্রদল সংঘর্ষ বাঁধলো, এই সংঘর্ষের পরে ছাত্রদল ঢাকাতে কেন্দ্রীয়ভাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করলো। এই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা 5 আগস্টের পূর্বে
উভয় দল একসাথে থেকেছেন, খেয়েছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লড়াই সংগ্রামে আপনারা একে অপরকে সহযোগিতা করেছেন, একসাথে আন্দোলন করেছেন। 5 আগস্টের পরে হঠাৎ আপনাদের কি হলো যে আপনারা সংঘর্ষে লিপ্ত হলেন? হ্যাঁ, আমাদের রাকিবুল ইসলাম রাকিব চাচা তিনি নাসিরউদ্দিন নাসিরকে বলছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। এটা কি আমি বানিয়ে বলছি? ভিডিও দেখবেন, এই দেখুন। ওকে ওকে শব্দ হবে। জি জি। প্রেসিডেন্টের বিদায় করার জন্য ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে আন্দোলন করলেন। করার পর 6 মাস ধরে তাদের এমন কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে বিশৃঙ্খলা দায় দিয়েছে, এই হলো টোটাল অবস্থা, টোটাল সিস্টেমটা এরকম। এইভাবেই চলছে আমাদের রাজনীতি। দর্শক, ফ্যাসিস্ট সরকারকে আমরা তাড়ালাম, তাদেরকে তাড়িয়ে সব দিকে আমাদের দেশের একটা উন্নতি আমরা লক্ষ্য করব, সেটাই প্রত্যাশা করেছিলাম। তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে কূটনীতি। তাদের চাইতে ভালো কূটনৈতিক দক্ষতা আমরা অর্জন করব, কূটনীতি স্থাপন করব এবং সারা পৃথিবীতে আমরা সফল হব, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা কি দেখলাম গত 2 বছর ধরে, বিশেষ করে প্রফেসর ইউনূসের 1.5 বছরে কূটনৈতিক ব্যর্থতা আমাদের চোখে পড়লো মানে নিদারুণভাবে, এবং সেটা এখনো অব্যাহত আছে। বর্তমান সময়ে কূটনীতির এমন একটা অবস্থা, প্রফেসর ইউনূসের ধারাবাহিকতা আমরা এখনো লক্ষ্য করছি, কারণ প্রফেসর ইউনূসের কাছের মানুষগুলো বর্তমান সরকারের সঙ্গেও ওতপ্রোতভাবে অনেকেই জড়িত আছেন। সেই কারণে কূটনীতিকেও প্রভাবিত করা হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। ভারতের সঙ্গে যা হচ্ছে সেই ব্যাপারটা আমাদের জন্য লাভজনক নয়, এই বক্তব্য চতুর্দিক থেকে আসলেও আমরা সরকারের কোনো ভ্রুক্ষেপ দেখছি না। এবং সম্প্রতি আমরা দেখেছি যে সাবেক আইজিপি বেনজির আহমেদ তাকে দুবাইতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করিয়েও তাকে কিন্তু দেশে ফিরিয়ে আনা যায়নি, এবং সেখানে দুবাইয়ের আদালতে তিনি জামিন পর্যন্ত পেয়েছেন এবং উন্মুক্ত জীবনযাপন করছেন। সেটাকে কি আমরা কূটনৈতিক ব্যর্থতা বলতে পারি না? এই কূটনৈতিক ব্যর্থতার মাঝেই বাংলাদেশের প্রশাসন থেকে, পুলিশ থেকে আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক সেনাপ্রধান, সাবেক বিডিআর প্রধান, বিজিবি প্রধান জেনারেল আজিজ, তাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের সহযোগিতা চেয়ে ইন্টারপোলের রেড নোটিশ যেন জারি হয় সেরকম আবেদনের পথে যাচ্ছে বাংলাদেশ। এটাও কি আরেকটা বেনজির কাণ্ড হবে? কূটনৈতিকভাবে আপনি যদি দক্ষতা অর্জন না করেন তাহলে জেনারেল আজিজদের আপনি চাইলেই দেশে ফেরত পাবেন? এতটাই সস্তা মানে কি বলবো যে খেজুরের গুড় হয়ে গেছে। এর কথা বলছিলাম, এমনকি শেখ হাসিনার ব্যাপারেও ইন্টারপোলের রেড নোটিশ জারি করার কথাবার্তা আলোচনা শুনেছি, কিন্তু যারা এই আলোচনাগুলো করেছেন তারা হয়তো জানেন না যে ইন্টারপোল রাজনৈতিক কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেন না। সুতরাং আমাদের দক্ষতা কোথায় গিয়ে ঠেকেছে সেটাও একটা বড় প্রশ্ন। এবার জেনারেল আজিজকে ইন্টারপোলের রেড নোটিশ জারি করানোর জন্য আবেদন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কদিন আগেই আমরা বেনজির আহমেদ সম্পর্কে একটা জলজান্ত ব্যর্থতা চোখের সামনে দেখলাম। কি বলছে গণমাধ্যম? এই শিরোনামটা দেখে নিন বিডি নিউজের। তারা বলছে সাবেক সেনাপ্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে চিঠি। এখানে বলা হচ্ছে যে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ঘিরে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। আচ্ছা, ভালো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্টার ব্যুরোকে এনসিবিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। মানে চিফ প্রসিকিউটর বলে দিলেন ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হোক, আর এটা হয়ে গেল। ব্যাপারটা এতই সহজ। আপনি কূটনৈতিক ব্যাপারগুলোতে যখন একের পর এক ব্যর্থতা দেখাচ্ছেন, গত 2 বছরে আন্তর্জাতিক কূটনীতি মুখ থুবড়ে পড়েছে, কোনো দেশের সহযোগিতা, বিনিয়োগ কোনো কিছু হচ্ছে না। এই মানে যেগুলো মানে একেবারে ডেইলি রুটিন ওয়ার্ক, এই ব্যবসার সম্পর্কগুলো, সেগুলোই হচ্ছে না। স্পেশাল কাজ করার জন্য আপনি ইন্টারপোলকে হাতের নাগালে পাবেন, আপনি চাইলেন আর পাইলেন। বেনজির আহমেদের ক্ষেত্রে কি ঘটলো আমরা তো দেখেছি। এবার বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ রয়েছেন। আজিজ আহমেদ তিনি 2013 সালে বিজিবির মহাপরিচালক ছিলেন। বিজিবিও যেহেতু ওই অভিযানে অংশগ্রহণ করেছিল সেই কারণে তাকেও আসামি করা হয়েছে। বেনজির আহমেদ তখন ডিএমপির প্রধান ছিলেন। ডিএমপির প্রধান এই অভিযানে নেতৃত্ব দিয়েছে পুলিশের, সেই কারণে তিনি আসামি। বেনজির আহমেদের ব্যাপারে এর আগে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। আর আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়ার পর সোমবার তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। 2013 সালে যে ঘটনা শাপলা চত্বরে সেগুলো জানি, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সেখানে কি ঘটেছে না ঘটেছে, বিবিসির দাবি যদি সত্য হয় তাহলে সেরকম কোনো কিছু সেই রাতে ঘটার কোনো কথা বিবিসি স্বীকার করছে না। যখন বিবিসি স্বীকার করছে না তখন 71 টেলিভিশনে ফারজানা রূপার ওই রকমই একটা রিপোর্টের কারণে ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু তাদেরকেও আসামি করা হয়েছে। দর্শক, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।